ওয়েল সো ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লাক্সা ভেদ। আমরা শুরু করছি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে আমরা কি কি দেখছি না দেখছি সেটা বলিনি। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে ক্লাসিফিকেশনটা দেখেছিলাম, অর্থাৎ কত রকমের হ্যালো অ্যালকেন হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তারপরে হ্যালো অ্যালকিন, অ্যালাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড, তারপরে হ্যালো অ্যালকাইন, এবং তারপরে দেখেছিলাম হচ্ছে হ্যালো অ্যারিন আবার কত রকমের হয়। হ্যালো অ্যারিনের মধ্যে আছে অ্যারাইল হ্যালাইড আর অ্যারাইলকিল হ্যালাইড, এবং তার মধ্যে স্পেশাল কেস ছিল যে বেনজাইল হ্যালাইড। সেই ক্লাসিফিকেশন দেখেছিলাম, সঙ্গে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন গুলো আমরা শুরু করেছিলাম, যে হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করতে গেলে কত রকমের কি মেথড আছে যেটাতে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন হয়। তো আজকে সেই হ্যালো অ্যালকেনের প্রিপারেশন আমরা কন্টিনিউ করছি। সো দেখা যাক হ্যালো অ্যালকেনের প্রিপারেশনের একটা মেথড পড়েছিলাম গ্রুপস প্রসেস, নিশ্চয়ই মনে আছে, গ্রুপসটা পড়েছিলাম, ঠিক আছে। আর আর আজকে এখন গ্রুপস এর পরের থেকে আমরা শুরু করছি। গ্রুপস এর পরের থেকে আমরা শুরু করছি। আমরা কিন্তু গ্রুপসটা অলরেডি পড়ে নিয়েছি, গ্রুপস এর টোটাল ব্যাপার স্যাপার পড়ে নিয়েছি, যেখানে কিনা আমরা দেখেছি যে অ্যালকোহলের উপরে HX দিতে হয়, HCl HBr HI। অ্যালকোহলের উপরে HX দিতে হয়, HCl HBr HI, তাহলেই অ্যালকিল হ্যালাইড তৈরি হয় বা হ্যালো অ্যালকেন তৈরি হয়। অ্যালকোহলটা যদি 1 ডিগ্রি হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হবে, অ্যালকোহলটা 2 ডিগ্রি হলে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হবে, অ্যালকোহলটা 3 ডিগ্রি হলে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। এটা ছিল আমাদের গ্রুপস প্রসেস, এবং তার মধ্যে আমরা দুটো রিঅ্যাক্টিভিটি দেখেছিলাম। 3 ডিগ্রি অ্যালকোহল গুলো বেশি রিঅ্যাক্টিভ ছিল, আর HCl HI HCl HBr HI এদের মধ্যে HI বেশি রিঅ্যাক্টিভ ছিল, আর 3 ডিগ্রি অ্যালকোহল ওদিকে বেশি রিঅ্যাক্টিভ ছিল, 1 ডিগ্রি হচ্ছে কম রিঅ্যাক্টিভ ছিল। এইটা ছিল আমাদের টোটাল গ্রুপস প্রসেস। আজকে আমরা এখন আসছি সেকেন্ড মেথড অফ প্রিপারেশন। সেকেন্ড মেথডে কি আছে? সেকেন্ড মেথড হচ্ছে বেসিক্যালি হ্যালোজেনেটিং এজেন্ট ইউজ করা হবে। কি ইউজ করা হবে? হ্যালোজেনেটিং এজেন্ট। এটা 2 নম্বর মেথড, গ্রুপস হয়ে গেছে, আমরা 2 নম্বর মেথডে আছি। 2 নম্বর মেথড হচ্ছে ইউজ অফ হ্যালোজেনেটিং এজেন্ট। হ্যালোজেনেটিং এজেন্ট, আচ্ছা হ্যালোজেনেটিং এজেন্ট মানে কি? এরা আবার কারা? এরা হচ্ছে এমন কিছু কম্পাউন্ড যাদের থ্রু দিয়ে আমরা ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন করতে পারি। সো কারা সেই কম্পাউন্ড গুলো, সেই লিস্টটাকে দেখে নি। হ্যালোজেনেটিং এজেন্ট কারা? যদি আমরা ক্লোরিনেশন করতে চাই, ধরো হ্যালোজেনেটিং এজেন্টের থ্রু দিয়ে আমরা করতে চাইছি ক্লোরিনেশন, অর্থাৎ ক্লোরিনকে ইন্ট্রোডিউস করতে চাইছি, ক্লোরিন ঢোকাতে চাইছি। ক্লোরিনেশন করতে চাইলে আমাদের হ্যালোজেনেটিং এজেন্ট হবে হচ্ছে PCl5, যেটা লেখাই আছে ফসফরাস হ্যালাইড। PCl5 হতে পারে হচ্ছে PCl3, হতে পারে হচ্ছে SOCl2, SOCl2, PCl3 PCl5 SOCl2, এগুলো হচ্ছে আমাদের ক্লোরিনেশন করার জন্য এই এজেন্ট গুলো ইউজ করতে হবে। PCl5 PCl3 SOCl2 কিভাবে রিঅ্যাকশন হবে সেটা তো পরে আসছে। আচ্ছা যদি ব্রোমিনেশন করতে হয়, হ্যালোজেনেটিং এজেন্ট দিয়ে যদি ব্রোমিনেশন করতে হয়, মানে ব্রোমিনকে ইন্ট্রোডিউস করতে হবে, অ্যালকোহলের মধ্যে ব্রোমিন ঢোকাতে হবে, তাহলে ব্রোমিনেশন করার জন্য আমাদের ইউজ করতে হবে PBr3, PBr3 ইউজ করতে হবে। PBr3 আবার ডাইরেক্টলি ইউজ করা যায় না, ইন সিটুতে PBr3 বানাতে হয় ফসফরাস আর ব্রোমিনের রিঅ্যাকশন করিয়ে, অর্থাৎ বিকারের মধ্যে ফসফরাস ব্রোমিন রিঅ্যাকশন করে বিকারের মধ্যে PBr3 কে তৈরি করে নিতে হয়, সেই তৈরি হওয়া PBr3 কে রিঅ্যাকশনটা কন্টিনিউ করে। যদি আয়োডিনেশন করতে হয়, যদি আয়োডিনেশন করতে হয় তাহলে যে হ্যালোজেনেটিং এজেন্টটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে PI3। এই PI3 কেও ইন সিটুতে প্রিপেয়ার করতে হয়, মানে ডাইরেক্টলি PI3 অ্যাড করা হয় না, ফসফরাস এবং আয়োডিন অ্যাড করা হয়, বিকারের মধ্যে ফসফরাস এবং আয়োডিন PI3 তৈরি করে, তৈরি হওয়া PI3 গিয়ে রিঅ্যাকশনটা কন্টিনিউ করে। এবার এই হ্যালোজেনেটিং এজেন্ট কাদের উপরে আমরা অ্যাড করি? আমরা অ্যালকোহলেই অ্যাড করি, মানে গ্রুপ জেও কিন্তু আমরা অ্যালকোহল নিয়েছিলাম, কিন্তু গ্রুপ জে অ্যালকোহলে আমরা দিয়েছিলাম কি? গ্রুপ জে অ্যালকোহলে আমরা দিয়েছিলাম HX। এখানে অ্যালকোহলে কি দিচ্ছি? এখানে অ্যালকোহলে দিচ্ছি হ্যালোজেনেটিং এজেন্ট গুলো। গ্রুপ সি যদি ক্লোরিনেশন করতে হতো আমরা HCl দিচ্ছিলাম, ব্রোমিনেশন করতে গেলে HBr দিচ্ছিলাম, আয়োডিনেশন করতে গেলে HI দিচ্ছিলাম, HX দিচ্ছিলাম বেসিক্যালি। এখানে যদি এইভাবে হ্যালোজেনেটিং এজেন্ট কি ইউজ করে যদি আমাদের হ্যালোজেনেশন করতে হয়, তাহলে ক্লোরিনেশন করার জন্য আমরা PCl3 PCl5 SOCl2 যে কোনো একটা দিতে পারি। ব্রোমিনেশন করতে গেলে PBr3, বা আয়োডিনেশন করতে গেলে PI3। PBr3 আর PI3 আবার ডাইরেক্টলি দেওয়া হয় না, ওদেরকে ইন সিটুতে প্রিপেয়ার করতে হয় ফসফরাস ব্রোমিন দিয়ে বা ফসফরাস আয়োডিন দিয়ে। এরা হচ্ছে হ্যালোজেনেটিং এজেন্ট, এদেরকে ইউজ করে আমরা অ্যালকোহলে হ্যালোজেনেশন করতে পারি, মানে অ্যালকোহলের OH বেরিয়ে যাবে এবং সেখানে হ্যালোজেনটা ঢুকে যাবে। তো চলো দেখা যাক রিঅ্যাকশন গুলো। দেখো অ্যালকোহল আছে, অ্যালকোহলের OH গ্রুপ রিপ্লেস হয়ে গেল অ্যালকোহলের ক্লোরিন। হ্যালোজেনেটিং এজেন্ট কি ইউজ করা হয়েছে? PCl5। সঙ্গে কি বাই প্রোডাক্ট সেটাও খেয়াল রাখতে হবে, POCl3 HCl, এটা হচ্ছে বাই প্রোডাক্ট তৈরি হলো, ঠিক আছে। একই রকম ভাবে এটা একটা এটা 1 নাম্বার एग्जांपल ধরো। 2 নাম্বার एग्जांपल দেখো, এটাও একটা অ্যালকোহল। এই অ্যালকোহলে আছে কি? OH গ্রুপ আছে, অ্যালকোহল মানে OH গ্রুপ আছে, দিয়েছি কি? হ্যালোজেনেটিং এজেন্ট PCl3, তাহলে OH টা রিপ্লেস হবে ক্লোরিন দিয়ে। সঙ্গে এখানে বাই প্রোডাক্ট কিন্তু আলাদা, বাই প্রোডাক্ট হচ্ছে এখানে H3PO3, এখানে কিন্তু বাই প্রোডাক্ট আলাদা ছিল। তার মানে PCl5 দিয়ে আমরা হ্যালোজেনেশন করতে পারি, যেখানে OH টা রিপ্লেস হয়ে যায় ক্লোরিন দিয়ে।
PCl3 দিয়ে আমরা হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন করতে পারি, যেখানে OH টা রিপ্লেস হয়ে যাচ্ছে ক্লোরিন দিয়ে। আমরা SOCl2 দিয়েও হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন করতে পারি, যেখানে OH টা রিপ্লেস হয়ে যাচ্ছে ক্লোরিন দিয়ে। SOCl2 দিয়ে রিঅ্যাকশন করতে গেলে আমাদের পিরিডিন লাগবে হচ্ছে সলভেন্ট হিসাবে, সলভেন্ট পিরিডিনকে আমাদের প্রয়োজন হবে। এবার এই তিনটে মেথড আমরা তিনটে এক্সাম্পল দেখলাম, কি কি এক্সাম্পল দেখলাম আমরা দেখে নিই। আমরা টোটাল তিনটে এক্সাম্পল দেখলাম, তিনটে মেথডের তিনটে এক্সাম্পল দেখলাম। এটা 1 নাম্বার এক্সাম্পল, এটা 2 নাম্বার এক্সাম্পল, এটা 3 নাম্বার এক্সাম্পল। 1 নাম্বার এক্সাম্পলে ইউজ করেছি আমরা PCl5 ক্লোরিনেশন করার জন্য, 2 নাম্বার এক্সাম্পলে আমরা ইউজ করেছি PCl3 ক্লোরিনেশন করার জন্য। সবেতেই কিন্তু ওয়েস্টটা ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে গেছে, আলটিমেটলি এটাই হয়েছে। আর 3 নাম্বার রিঅ্যাকশনে আমরা ইউজ করেছি SOCl2 ক্লোরিনেশন করার জন্য, সঙ্গে পিরিডিনকে ইউজ করেছি সলভেন্ট হিসাবে। ক্লিয়ার? প্রত্যেকটাতেই হ্যালোজেনের মানে প্রত্যেকটাতেই অ্যালকোহলের যে OH গ্রুপটা আছে, অ্যালকোহলের OH গ্রুপটা কিন্তু ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে গেছে, সঙ্গে বাই প্রোডাক্ট আলাদা আলাদা তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে এই তিনটে মেথডের মধ্যে কোনটা দিয়ে ক্লোরিনেশন করলে সেটা বেস্ট মেথড হবে। ক্লোরিনেশন করব, কিন্তু কোনটা দিয়ে করলে সেটা বেস্ট মেথড হবে। SOCl2 দিয়ে করলে এটা হবে হচ্ছে বেস্ট মেথড। কেন বেস্ট মেথড? কারণ এখানে যে বাই প্রোডাক্ট তৈরি হয়, সেই বাই প্রোডাক্ট গুলো দেখতেই পাচ্ছ গ্যাসিয়াস, গ্যাসিয়াস বাই প্রোডাক্ট, তাই না? গ্যাসিয়াস বাই প্রোডাক্ট, SO2 তৈরি হচ্ছে আর HCl তৈরি হচ্ছে, রাইট? তাহলে SO2 তৈরি হলো, HCl তৈরি হলো, মানে এগুলো গ্যাস তৈরি হলো। গ্যাস যদি তৈরি হয় তাহলে এইটা তো এমনি এমনি পেয়ে যাবো, তাই না? কারণ গ্যাস গুলো তো এমনি বেরিয়ে যাবে। বাকিগুলো থেকে দেখো, এই হ্যালো অ্যালকেনটাকে পেতে গেলে এই বাই প্রোডাক্ট থেকে ওদেরকে আবার আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমার কোনো না কোনো টেকনিক ইউজ করতে হবে। এই হ্যালো অ্যালকেনটাকে পেতে গেলে ওকে H3PO3 বাই প্রোডাক্ট থেকে আলাদা করতে হবে। বাই প্রোডাক্ট থেকে মেন প্রোডাক্টকে আলাদা করার জন্য আবার কোনো না কোনো টেকনিক ইউজ করতে হবে। কিন্তু এই পার্টিকুলার সিচুয়েশনে কি হবে, এখানে গ্যাসিয়াস বাই প্রোডাক্ট, ওরা এমনি হাওয়া হয়ে যাবে। গ্যাসিয়াস বাই প্রোডাক্ট বলতে এমনি হাওয়া হয়ে যাবে, তার মানে এখানে আলাদা করার জন্য কোনো টেকনিক লাগবে না। এখানে আমরা এটাকে এক্সক্লুসিভলি এমনি পেয়ে যাব, টার্গেটটাকে আমরা এক্সক্লুসিভলি এমনি পেয়ে যাব। কারণ এটাকে এই টার্গেটটাকে পাওয়ার জন্য এমন কোন বাই প্রোডাক্ট তৈরি হয়নি যেখান থেকে ওকে আবার আলাদা করতে হবে। বাই প্রোডাক্ট গুলো গ্যাসিয়াস হওয়ার জন্য তারা এমনি হাওয়া হয়ে যাবে, এমনি বেরিয়ে চলে যাবে। তাই আমরা টার্গেটকে এক্সক্লুসিভলি পেয়ে যাব। সেই কারণে SOCl2 হচ্ছে বেস্ট হ্যালোজেনেটিং এজেন্ট, বেস্ট ক্লোরিনেটিং এজেন্ট। ক্লোরিনেশন করতে গেলে আমরা PCl3 PCl5 এর পরিবর্তে SOCl2 কে মেইনলি প্রেফার করব। এইভাবে আমরা ক্লোরিনেশন গুলো দেখলাম, PCl3 PCl5 বা SOCl2 ইউজ করে ক্লোরিনেশন দেখবো। বা ব্রোমিনেশন, ব্রোমিনেশনের জন্য কি করব, আমরা আগেই পড়েছি। ব্রোমিনেশনের জন্য আমাদের দিতে হবে হচ্ছে PBr3 বা PI3। এখন এই PBr3 বা PI3 কি করে বানাতে হবে সেটাও উপরে লেখা আছে, ইন সিটুতে বানাতে হবে। এই PBr3 ডাইরেক্টলি অ্যাড করা যাবে না, বিকারের মধ্যে একে বানাতে হবে। একে ডাইরেক্টলি অ্যাড করা যাবে না, এই PI3 কে ডাইরেক্টলি অ্যাড করা যাবে না, বিকারের মধ্যে এদেরকে বানাতে হবে, ইন সিটুতে এদের বানাতে হবে, বিকারের মধ্যে এদেরকে তৈরি করে নিতে হবে। সো এটা একটা এক্সাম্পল ধরো, এটা 4 নাম্বার এক্সাম্পল দিচ্ছি, এটা 5 নাম্বার এক্সাম্পল। দুটোতেই কি হচ্ছে, আলটিমেটলি অ্যালকোহল ছিল, অ্যালকোহলটাতে PBr3 দিলে ব্রোমিন দিয়ে রিপ্লেসড হয়ে গেল। আলটিমেটলি অ্যালকোহল ছিল, অ্যালকোহলে PI3 দিলে আয়োডিন দিয়ে রিপ্লেসড হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে বাই প্রোডাক্ট সেমই থাকছে, H3PO3 বাই প্রোডাক্ট। PCl3 দিলেও H3PO3, PBr3 দিলেও H3PO3, আর PI3 দিলেও H3PO3 হচ্ছে তোমার বাই প্রোডাক্ট। ঠিক আছে, প্রত্যেকটাতে OH-টা রিপ্লেস হয়ে যাচ্ছে ক্লোরিন দিয়ে বা ব্রোমিন দিয়ে বা আয়োডিন দিয়ে। এবারে এখন এই PBr থেকে ইনস্টিটিউটে কেমন করে বানানো হচ্ছে, এই যে ফসফরাস আর ব্রোমিন দিয়ে রিঅ্যাকশন করে PBr3 তৈরি করে নেওয়া হচ্ছে বিকারের মধ্যে। ওই তৈরি হওয়া PBr3 অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন করছে, দিয়ে হ্যালো অ্যালকেন দিচ্ছে। একই রকম ভাবে PI3 কেও তৈরি করে নেওয়া হচ্ছে বিকারের মধ্যে, ফসফরাস আয়োডিন দিয়ে রিঅ্যাকশন করিয়ে PI3 কে তৈরি করে নেওয়া হচ্ছে। ওই তৈরি হওয়া PI3 কি করছে, ওই তৈরি হওয়া PI3 ইন সিটুতে তৈরি হলো PI3, সেটা গিয়ে অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাকশন করছে এবং হ্যালো অ্যালকেনটা প্রোডিউস করছে। সো এইভাবে কিন্তু আমরা PCl3, PBr3, PI3 এগুলো দিয়ে হ্যালোজেনেশন করতে পারি। PCl5 ও আছে, SOCl2 আছে। SOCl2 টা বেস্ট যদি ক্লোরিনেশন করতে হয়। ব্রোমিনেশন আয়োডিনেশন করতে গেলে বেস্টের কোনো অপশন নেই, একটা করেই অপশন আছে, সেটা হচ্ছে PBr3 বা PI3। PBr3 ডাইরেক্টলি দেওয়া যাবে না, ফসফরাস ব্রোমিন দিতে হবে। PI3 ডাইরেক্টলি দেওয়া যাবে না, ফসফরাস আয়োডিন দিতে হবে। ওকে, নেক্সট। আচ্ছা, এই রিঅ্যাকশনটাই একবার কপি পেস্ট হয়ে গেছে, আর কিছুই না। ওকে, নো প্রবলেম, চলো, এটা তো বেকার হয়ে গেছে। চলে আসছে এবার অ্যালকেন থেকে। অ্যালকেন মানে মিথেন, ইথেন। অ্যালকেন থেকে যদি হ্যালোজেন তৈরি করতে হয়, এটা আমরা হাইড্রোকার্বনে ক্লাস 11-এ পড়েছিলাম। অ্যালকেন থেকে কেমন করে হ্যালোজেনেশন হতে পারে, যেরকম মিথেন। মিথেনে দেওয়া হচ্ছে ক্লোরিন, সঙ্গে দেওয়া হয়েছে বিক্ষিপ্ত সূর্যালোক বা ডিফিউজ সানলাইট, মানে বেসিক্যালি ফোটন দেওয়া হয়েছে।
ডিফিউজ সানলাইট বা বিক্ষিপ্ত সূর্যালোক, মানে বেসিক্যালি ফোটন দেওয়া হয়েছে। তাহলে মিথেন আছে, ক্লোরিন দেওয়া হয়েছে। কি হচ্ছে মিথেনের বেসিক্যালি বেসিক রিঅ্যাকশনটা দেখো কি হচ্ছে, এরকম করে আমরা রিঅ্যাকশনটাকে দেখছি। বেসিক্যালি কি হচ্ছে, এই মিথেন ছিল, এটাকে আমরা বলতে পারি মিথেন, এখানে দিলাম হচ্ছে ক্লোরিন। ক্লোরিন মানে সিএল বন্ড আছে অবভিয়াসলি, এবং ডিফিউজ সানলাইট বা বিক্ষিপ্ত সূর্যালোক আছে, মানে বেসিক্যালি ফোটনের উপস্থিতি আছে। তাহলে মিথেনে দিয়েছি ক্লোরিন, ক্লোরিনে মানে Cl2 মলিকিউল দিয়েছি। এই পোর্শনটা HCl হয়ে বেরিয়ে যাবে, আর মিথাইলের সঙ্গে ক্লোরিনটা জয়েন করবে, দিয়ে দেখতেই পাচ্ছি অ্যালকেনের মধ্যে হ্যালোজেন ঢুকে গেল, আর কে বেরিয়ে গেল, একটা HCl বেরিয়ে চলে গেল, একটা HCl বেরিয়ে চলে গেল। দেখতেই পাচ্ছি মিথেন থেকে একটা হাইড্রোজেন আর ক্লোরিন থেকে একটা ক্লোরিন, মানে Cl2 থেকে একটা ক্লোরিন, এরা কিনা HCl তৈরি করে বেরিয়ে গেল। মিথাইলটার সঙ্গে ক্লোরিনটা জয়েন করলো, CH3Cl তৈরি হলো। দেখতেই পাচ্ছি যে CH3Cl তৈরি হয়েছে। এখানে এখনো হাইড্রোজেন আছে, আবার যদি আমি ক্লোরিন দিই, আবার ক্লোরিন মলিকুল যদি দিই, আরো একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে আরো একটা ক্লোরিন অ্যাটম দিয়ে, HCl আবার একবার বেরিয়ে যাবে, দিয়ে হয়ে যাবে CH2Cl2 তৈরি হয়েছে। এরকম করে যদি আরো এখনো হাইড্রোজেন আছে, আবার ক্লোরিন দিলাম, আরো একটা HCl বেরিয়ে যাবে, কারণ এখনো হাইড্রোজেনটা আছে, দুটো হাইড্রোজেন এখনো আছে, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা ক্লোরিনের সঙ্গে অন্য ক্লোরিনটা জয়েন করে যাবে, ক্লোরোফর্ম তৈরি হবে। তাহলে একে একে কি হাইড্রোজেন গুলো বেরোচ্ছে, সেখানে হ্যালোজেন গুলো ঢুকছে, ক্লোরোফর্ম তৈরি হলো। এখন এখানে লাস্ট একটা হাইড্রোজেন পড়ে আছে, তাহলে আবার যদি আমি ক্লোরিন মলিকুল দিই, তাহলে লাস্ট হাইড্রোজেনটাও এখন একটা ক্লোরিন অ্যাটমের সঙ্গে HCl তৈরি করে বেরিয়ে যাবে, আর অন্য ক্লোরিন অ্যাটমটা জয়েন করে যাবে, অন্য ক্লোরিন অ্যাটম জয়েন করলে তৈরি হলো CCl4। তাহলে এই চারজনকে আমি টোটালি পাচ্ছি। CH3Cl একটা হাইড্রোজেন যদি রিপ্লেসড হয়, তারপরে CH2Cl2 দুটো হাইড্রোজেন রিপ্লেসড হলো, ক্লোরোফর্ম CHCl3 তিনটে হাইড্রোজেন রিপ্লেসড হলো, এন্ড CCl4 চারটে হাইড্রোজেন রিপ্লেসড হলো। হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যাচ্ছে, এই রিঅ্যাকশনটাকে বলে স্টেপ ওয়াইজ, প্রত্যেক স্টেপে একটা করে হাইড্রোজেন রিপ্লেস হতে হতে যাচ্ছে, স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কারণ প্রত্যেক স্টেপে একটা করে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে একটা করে হ্যালোজেন বা ক্লোরিন দিয়ে। স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা আবার তোমার ব্রোমিনের জন্য একই রকম ভাবে থাকবে, ওখানে ব্রোমিন দিতে হবে, তাহলে একটা একটা করে ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে হাইড্রোজেন গুলো। ওকে, এটা হলো স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এর মেকানিজম কেমন করে হয় আসছে একটু পরে, ফ্রি রেডিক্যাল মেকানিজম থাকে। তার আগে আমরা এই রিঅ্যাকশনটাকেও দেখে নিই, এটাকেও তো দেখলাম, এটাকেও দেখে নিই। এইখানে আবার দুই রকমের হাইড্রোজেন আছে, এইটা 1 ডিগ্রি কার্বন তাই 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি কার্বন তাই 2 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এই কম্পাউন্ডটাতে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে 6টা, আর 2 ডিগ্রি হাইড্রোজেন আছে দুটো। 1 ডিগ্রি হাইড্রোজেন আছে 6টা, এদিকে 3টে এদিকে 3টে, টোটাল 6টা 1 ডিগ্রি হাইড্রোজেন আছে, যারা কিনা 1 ডিগ্রি কার্বনে অ্যাটাচ, আর দুটো আছে 2 ডিগ্রি হাইড্রোজেন, যে কিনা 2 ডিগ্রি কার্বনটাতে অ্যাটাচ। এই অবস্থায় যদি ক্লোরিন দিয়েছি, ক্লোরিন এবং ফোটন দিয়েছি, কি দিয়েছি এই অবস্থায়, ক্লোরিন দিয়েছি সঙ্গে ফোটন দিয়েছি, তাহলে কোন হাইড্রোজেনটা বেশি রিঅ্যাক্টিভ? 2 ডিগ্রি হাইড্রোজেন সবসময় বেশি রিঅ্যাক্টিভ, তাই হ্যালোজেনটা 2 ডিগ্রি হাইড্রোজেনটাকে আগে রিপ্লেস করবে। তাই দেখতে পাচ্ছি হ্যালোজেনটা 2 ডিগ্রি হাইড্রোজেনকে রিপ্লেস করেছে, এবং সেটাই মেজর প্রোডাক্ট 55% তৈরি হয়েছে। আর হ্যালোজেনটা 1 ডিগ্রি হাইড্রোজেনটাকে রিপ্লেস করেছে, এটা মাইনর প্রোডাক্ট কম তৈরি হয়েছে, 45% তৈরি হয়েছে। তাহলে মেজর মাইনরটা কিভাবে ডিসাইড হলো, কোন হাইড্রোজেনটা রিপ্লেস হচ্ছে? 2 ডিগ্রি হাইড্রোজেন মোর রিঅ্যাক্টিভ, ওটা আগে রিপ্লেস হবে বাই দ্য হ্যালোজেন, তাই 2 ডিগ্রি হাইড্রোজেন, এইখানে যে হাইড্রোজেন আছে ওটা আগে রিপ্লেস হয়ে যাচ্ছে বাই হ্যালোজেন, দেখতেই পাচ্ছি ওটা আগে রিপ্লেস হয়ে গেছে বাই হ্যালোজেন, তাই আমরা পাচ্ছি এটাই মেজর প্রোডাক্ট। কত পার্সেন্টেজ আমি বলতে পারবো না, কিন্তু মেজর হবে এটা তো বলতে পারবো। আর 1 ডিগ্রি যে হাইড্রোজেন গুলো ছিল, 1 ডিগ্রি হাইড্রোজেন গুলো লেস রিঅ্যাক্টিভ, তাই লেস রিঅ্যাক্টিভ 1 ডিগ্রি হাইড্রোজেন ও কিনা রিপ্লেস হতে চাইছে না, অতটা রিপ্লেস হচ্ছে না, সেই কারণে ওখান থেকে যেটা পাচ্ছি হাইড্রোজেন রিপ্লেসড হয় ক্লোরিন দিয়ে, তাহলে এটা পাচ্ছি মাইনর প্রোডাক্ট। এটা কিন্তু অতটা বেশি পাচ্ছি না, কারণ এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন তার রিঅ্যাক্টিভিটি কম। তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি অর্ডারের ব্যাপারেও বলতে পারি, কি লিখতে পারি, রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ হাইড্রোজেন। 3 ডিগ্রি হাইড্রোজেন সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপরে 1 ডিগ্রি হাইড্রোজেন। 3 ডিগ্রি হাইড্রোজেন সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপরে 1 ডিগ্রি হাইড্রোজেন। যেহেতু 3 ডিগ্রি হাইড্রোজেন এখানে তো নেই, 2 ডিগ্রিতেই সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই 2 ডিগ্রি হাইড্রোজেনটা থেকেই আগে রিপ্লেসমেন্টটা হয়েছে, দিয়ে রিপ্লেসমেন্টটা হয়েছে 2 ডিগ্রি হাইড্রোজেন থেকে আগে রিপ্লেসমেন্টটা হয়েছে, যে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, ওখানে ক্লোরিনটা জয়েন করেছে, ওটাই মেজর হয়েছে। 1 ডিগ্রি থেকে রিপ্লেসমেন্ট হয়েছে, বাট দ্যাট ইজ আ মাইনর প্রোডাক্ট। এখন কথা হচ্ছে এই যে রিঅ্যাকশন গুলো হয় কেমন করে, রিঅ্যাকশনটা হয় কেমন করে আমরা এই পোর্শনটার মেকানিজমটা দিয়ে বোঝার চেষ্টা করবো। একটা স্টেপকে নেব, সবকটা স্টেপকে দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমরা একটা স্টেপকে নেবো, সিএসসি থেকে
কেমন করে হাইড্রোজেনটা রিপ্লেসড হয়ে গেল দিয়ে হ্যালোজেনটা ঢুকলো? ছিল হচ্ছে CH4, কি ছিল? CH4 ছিল। এই CH4 থেকে কেমন করে, হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল দিয়ে হ্যালোজেনটা ইন্ট্রোডিউস হয়ে গেল, এটা আমরা মেকানিজমের মাধ্যমে একটা স্টেপ দিয়ে বোঝার চেষ্টা করছি। মেকানিজমটা হবে হচ্ছে আমাদের ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। আচ্ছা, এই যে লেখাই আছে, 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তাই 3 ডিগ্রি হাইড্রোজেনটাই কিন্তু আগে রিপ্লেসড হবে, তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হবে, লাস্টে গিয়ে 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেসড হবে। তাই 3 ডিগ্রি হাইড্রোজেন ওটা কিন্তু এখানে তো ছিল না, বাট 3 ডিগ্রি হাইড্রোজেন যদি কোথাও থেকে থাকে, যেমন ফর এক্সাম্পল আরেকটা উদাহরণ দেখে নি, ধরো এরকম একটা কমপ্লেক্স আছে, এরকম একটা অ্যালকেন আছে। এই অ্যালকেনে দেখো 1 ডিগ্রি কার্বন আছে, তাতে 9টা 1 ডিগ্রি হাইড্রোজেন আছে। 1 ডিগ্রি কার্বন গুলোকে মিলিয়ে টোটাল 1 ডিগ্রি হাইড্রোজেন আছে কটা? 1 ডিগ্রি হাইড্রোজেন আছে হচ্ছে 9টা। 1 ডিগ্রি কার্বন কটাকে মেলালে। আর 2 ডিগ্রি নেই, 3 ডিগ্রি হাইড্রোজেন একটা আছে। এটা 3 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। 3 ডিগ্রি হাইড্রোজেন একটা আছে, তার মানে এই হাইড্রোজেনটা হচ্ছে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, মোস্ট রিঅ্যাক্টিভ। এই হাইড্রোজেনটা তো হাইলি রিঅ্যাক্টিভ, কারণ 3 ডিগ্রি কার্বনের সঙ্গে আছে 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এর উপরে যদি আমি ক্লোরিন দিই, ফোটন দিই, তাহলে অবশ্যই এই হাইড্রোজেনটাই আগে রিপ্লেস হবে, অন্য 1 ডিগ্রি হাইড্রোজেন গুলোর দিকে তাকাবেও না ক্লোরিন ফিরে। তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেন গুলো যেমন ছিল CH3 তেমনই রয়ে যাবে, খালি 3 ডিগ্রি হাইড্রোজেনটাই রিপ্লেস হবে ক্লোরিন দিয়ে, আর একটা HCl বেরিয়ে যাবে। তার মানে ক্লোরিন এবং ফোটন দিলে 3 ডিগ্রি হাইড্রোজেন যেহেতু সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই ওটাই রিপ্লেসড হয়েছে, ওই হাইড্রোজেনটাই কিন্তু ক্লোরিন হয়ে গেছে। অন্য হাইড্রোজেন গুলোর দিকে ক্লোরিনটা ফিরেও তাকায়নি, অন্য হাইড্রোজেন গুলো এত রিঅ্যাক্টিভিটি কম 3 ডিগ্রিটার রেসপেক্টে, 3 ডিগ্রি যখন বসে আছে অন্য দিকে কেন ফিরে তাকাবে? তাই ক্লোরিন কিন্তু 3 ডিগ্রিটাকে আগে রিপ্লেস করছে এবং নিজে HCl হয়ে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা একটা এক্সাম্পল দেখলাম। আচ্ছা, এবার আমরা চলে আসছি মেকানিজমটা লেখা নেই কোথাও। আচ্ছা, মেকানিজমটা দেওয়া নেই, আমরা একটু মেকানিজমটা দেখে নিই আগে, তারপরে বাকি কিছুতে যাব, কারণ এগুলোর মেকানিজম আমাদের সিলেবাসে আছে। মেকানিজমটা দেখে নিই। সব মেকানিজমটা কেমন করে হচ্ছে দেখো, আমরা ক্লোরিন দিচ্ছি, তো ক্লোরিন দিই বা ব্রোমিন দিই, সূর্যালোক আছে, সানলাইট আছে, ফোটন আছে, তার প্রেজেন্সে এই বন্ডটার ব্রেকিং হয়ে যায়। কেমন করে ব্রেকিং হয়? একদম হোমোলাইসিস, মানে সমান সমান ভাবে বন্ডটা ব্রেক হয়ে যায়, দিয়ে দুটো ফ্রি রেডিকেল তৈরি হয়, দুটো অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রনের স্পিসিস তৈরি হয়, যাদেরকে আমরা ফ্রি রেডিকেল বলছি। কারণ এই বন্ড পেয়ারে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন একটা একটা করে আলাদা হয়ে গেছে। হোমোলাইসিস বলছি কারণ দুজনে ইকুয়ালি আলাদা হয়েছে। সো বন্ডের মধ্যে ছিল দুটো ইলেকট্রন, যেই ফোটন দিয়েছি, সানলাইট দিয়েছি, বন্ডটা ব্রেক হয়ে গেছে, দুটো ইলেকট্রন একটা একটা করে আলাদা হয়ে গেছে। এবারে মিথেনের কাছে এসছে ওই একটা ফ্রি রেডিকেল, দিয়ে ওই ফ্রি রেডিকেলটা কি করলো? হাইড্রোজেনটাকে নিয়ে বেরিয়ে চলে গেল, দিয়ে HCl তৈরি করলো, আর মিথাইলটাকে ফ্রি রেডিকেল বানিয়ে দিয়ে গেল। অর্থাৎ এই দুটো ফ্রি রেডিকেলের মধ্যে একটা ফ্রি রেডিকেল এলো, একটা ফ্রি রেডিকেল এসে মিথেন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে চলে গেল অ্যাজ HCl, আর মিথাইল গ্রুপটাকে বানিয়ে দিয়ে গেল ফ্রি রেডিকেল। এখন ওই মিথাইল গ্রুপটা কি করলো? ওই মিথাইল ফ্রি রেডিকেলটা আর একটা যে পড়ে আছে ক্লোরিন ফ্রি রেডিকেল, আর একটা ক্লোরিন ফ্রি রেডিকেল পড়ে আছে না, তার সঙ্গে জয়েন করে গেল, যে CH3Cl তৈরি করলো। এইভাবে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ছিল হচ্ছে CH3H, হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেছে ক্লোরিন দিয়ে। সেকেন্ড ফ্রি রেডিকেল, এটা হচ্ছে সেকেন্ড ফ্রি রেডিকেলটা, এইটা এলো যে মিথাইলটার সঙ্গে কম্বাইন করে গেল। তাহলে প্রথম ফ্রি রেডিকেলটা কি করলো? প্রথম ফ্রি রেডিকেলটা মিথেন থেকে হাইড্রোজেনটাকে নিয়ে পালিয়েছে, আর পরের ফ্রি রেডিকেলটা মিথাইলের সঙ্গে পড়ে থাকা মিথাইলের সঙ্গে জয়েন করে নিয়েছে, পড়ে থাকা মিথাইলের সঙ্গে জয়েন করে নিয়েছে। স্যার SOCl2 দিয়ে ক্লোরিনেশনের ব্যাপারটা বললেন, ওটাই কি ডার্সডেন প্রসেস? হ্যাঁ, ওটাই ডার্সডেন প্রসেস, ঠিক আছে। SOCl2 হচ্ছে বেস্ট মেথড, SOCl2 হচ্ছে বেস্ট মেথড, ওটাই হচ্ছে ডার্সডেন প্রসেস। একটু ওয়েট করো। SOCl2 হচ্ছে বেস্ট মেথড এবং ওটাই হচ্ছে ডার্সডেন প্রসেস। ওকে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের ক্লোরিন এবং সেখানে ফোটন দিলাম, তাহলে ফ্রি রেডিকেল তৈরি হলো। ফ্রি রেডিকেলটা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে গেল, HCl তৈরি করলো এবং মিথাইল ফ্রি রেডিকেল আলাদা করে দিল। মিথাইল ফ্রি রেডিকেল এবার আবার ক্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করলো, অন্য ক্লোরিন রেডিকেলটার সঙ্গে দিয়ে রিপ্লেস করে দিয়েছে। এই জিনিসটাই দুবার তিনবার চলতে থাকবে, হাইড্রোজেন গুলো একে একে রিপ্লেস হয়ে থাকবে, আমরা আলটিমেটলি CCl4 তৈরি পেয়ে যাব। মানে এটা তো একটা স্টেপ দেখালাম, একটা স্টেপে কেমন করে হাইড্রোজেনটা রিপ্লেস হয়েছে, এরকম করে আরো হাইড্রোজেন আছে, তারাও একই ভাবে রিপ্লেস হতে থাকবে, আলটিমেটলি CCl4 এ গিয়ে আমরা এন্ড আপ করব। তাহলে ফ্রি রেডিকেলের মাধ্যমে কিন্তু এই রিঅ্যাকশনটা হচ্ছে, সেটা আমরা এখান থেকে বুঝে নিতে পারলাম। আচ্ছা, এখানে আবার একটা টুইস্ট আছে। টুইস্ট কি? ক্লোরিনেশন তো না হয়ে গেল, ক্লোরিনেশন ব্রোমিনেশনে কোনো অসুবিধা নেই, কারণ ক্লোরিনেশন করার জন্য ক্লোরিন দিলাম, সূর্যালোক দিলাম, মানে সানলাইট দিলাম, রিঅ্যাকশন হয়ে গেল।
আয়োডিনেশন একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যখনই মিথেনের সঙ্গে আমরা আয়োডিনেশন করছি, আয়োডিন দিচ্ছি, একই রকম ভাবে আয়োডিন দিচ্ছি, তাহলে কি হওয়ার কথা? CH3I আর HI বেরিয়ে যাওয়ার কথা। এখনই HI এর প্রবলেম আছে। HI রিঅ্যাকশনকে আবার ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেয়, রিভার্সেবল করে দেয়। HI থাকলে রিঅ্যাকশন সামনের দিকে এগোতেই পারে না, কারণ HI রিঅ্যাকশনকে রিভার্সেবল করে দেয়। HI রিঅ্যাকশনকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেয়, HI রিঅ্যাকশনকে রিভার্সেবল করে দেয়। HI থাকলে রিঅ্যাকশন সামনের দিকে এগোতেই পারবে না। তাই HI তৈরি হলে ওকে আগে বের করতেই হবে। HI কে মাস্ট বি রিমুভড, মাস্ট বি রিমুভড। HI তৈরি হলে ওকে বের না করলে রিঅ্যাকশন সামনের দিকে এগোতেই পারবে না। কারণ আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম আমরা দেখছিলাম যদি মিথেন থাকে, CH4 আছে, সেখান থেকে HCl বেরোচ্ছে, তাই না? একটা ক্লোরিন ঢুকছে, হাইড্রোজেনটা বেরোচ্ছে HCl হয়ে, আর একটা ক্লোরিন ঢুকছে। তাহলে এখানে যদি এখন ক্লোরিন না দিয়ে আয়োডিন দিই, তাহলে আয়োডিনটা ঢুকবে আর HI বেরোবে, আয়োডিনটা ঢুকবে আর HI বেরোবে। তাহলে মিথেন ছিল, মিথেনে আয়োডিন দিয়েছি, আয়োডিন দিলে আয়োডিনটা বেরিয়ে যাচ্ছে HI হয়, আর CH3I হয়ে যাচ্ছে এদিকে। অর্থাৎ অনেকটা এরকম হচ্ছে, মিথেন ছিল CH3H, দিলাম হচ্ছে আয়োডিন, তাহলে এই পোর্শনটা HI তৈরি করে বেরিয়ে গেল, আর মিথাইলের সঙ্গে আয়োডিন জয়েন করে গেল, আমরা পেলাম হচ্ছে CH3I, আর HI টা বেরিয়ে গেছে। এই HI এর প্রবলেম হচ্ছে ও রিঅ্যাকশনকে রিভার্সেবল করে দেয়, রিঅ্যাকশনকে সামনের দিকে এগোতেই দেয় না, রিঅ্যাকশনকে রিভার্সেবল করে দেয়। এখন রিঅ্যাকশন যদি রিভার্সেবল হয়ে যায়, তাহলে ওকে তো সরাতে হবে। সরানোর জন্য HiO3 বা HNO3 এরকম কিছু অক্সিডাইজিং এজেন্ট কি ইউজ করতে হয়, যাতে ওই তৈরি হওয়া HI টাকে আমরা রিঅ্যাকশন করে বের করে দিতে পারি। এরকম কিছু HiO3 বা HNO3 এরকম কিছু অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হয়, যাতে যে HI টা তৈরি হলো ওই HI টা আবার এই অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে রিঅ্যাক্ট করে আয়োডিন হয়ে আলাদা হয়ে যায়। অর্থাৎ এই HI টাকে রেখে দেওয়া যাবে না, এই HI কে রেখে দিলে ও রিঅ্যাকশনকে রিভার্সেবল করবে, রিঅ্যাকশনকে এগোতেই দেবে না। তাই এই HI কে রিমুভ করার জন্য HiO3 বা HNO3 এই ধরনের অক্সিডাইজিং এজেন্ট গুলো দেওয়া হয়, তাহলে ওটা আয়োডিনে কনভার্ট হয়ে যায় এবং রিঅ্যাকশন মিক্সচার থেকে বেরিয়ে যায়। রিঅ্যাকশন মিক্সচার থেকে HI টা বেরিয়ে গেলে রিঅ্যাকশন আবার ফরওয়ার্ডে যেতে পারবে। যতক্ষণ HI থাকবে রিঅ্যাকশন কিন্তু ফরওয়ার্ডে যেতে পারবে না। এটা হচ্ছে আয়োডিনেশনের একটা প্রবলেম আমরা ডিসকাস করলাম। অ্যালকেন থেকে শেষ হচ্ছে, আমরা চলে আসছি অ্যালকিন থেকে। অ্যালকিনের তাও আমরা পড়েছি ইলেকট্রোফিলিক অ্যাডিশনের রিঅ্যাকশন হয়। ইলেকট্রোফিলিক অ্যাডিশনের রিঅ্যাকশনে মার্কনিকফ এবং অ্যান্টি মার্কনিকফ রুল মেনে পুরো জিনিসটা হয়। ওকে, আচ্ছা, তাহলে অ্যালকেন থেকে যে মেকানিজমটা হলো, মেকানিজমটা কি? মেকানিজমটা লিখে রাখি, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। মেকানিজমের নামগুলো জেনে রাখতে হবে। ফ্রি র্যাডিক্যাল দিয়ে সাবস্টিটিউশন হয়ে গেল, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন হয়ে গেল হচ্ছে এই অ্যালকেন থেকে যখন পেলাম মেকানিজমে। আচ্ছা, এবারে চলে আসছি অ্যালকিন থেকে। অ্যালকিনে দু রকম ভাবে হয়, একটা মার্কনিকফ ওয়েতে, একটা অ্যান্টি মার্কনিকফ ওয়েতে। অ্যালকিনে যখন এডিশনটা হয়, তো দেখা যাক কেমন করে হয়, কি প্রোডাক্ট পাই সেটা দেখছি। প্রোডাক্ট পাওয়ার পরে তারপর আমরা দেখবো মার্কনিকফ হলো না অ্যান্টি মার্কনিকফ হলো, এবং তার মেকানিজমটাই বা কি দাঁড়ালো। তো চলো কেমন করে। এটা হচ্ছে তোমার ফর এক্সাম্পল, এটা কেমন অ্যালকিন? এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকিন। সিমেট্রিক্যাল অ্যালকিনে কিন্তু এই প্রবলেমটা হয়। সিমেট্রিক্যাল অ্যালকিন, সিমেট্রিক্যাল অ্যালকিন যদি হয় কি হবে? ডাবল বন্ডটা ব্রেক হবে, এই ডাবল বন্ডের একটা বন্ড ব্রেক হবে, মানে দুটোই তো ব্রেক হবে না, একটা বন্ড ব্রেক হবে। দিয়েছি HBr, বন্ডটা যেটা ব্রেক হলো, একটা কার্বনে হাইড্রোজেন যাবে, একটা কার্বনে ব্রোমিন যাবে। যে কোনো কার্বনে যে কোনো যেতে পারে, কারণ এটা সিমেট্রিক্যাল অ্যালকিন। মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা অনেকটা এরকম। এই ছিল হচ্ছে আমাদের ডাবল বন্ড, ডাবল বন্ডটা ব্রেক হলো, ব্রেক হয়ে গেল, একটা কার্বনে যাবে হাইড্রোজেন, অন্য কার্বনে যাবে ব্রোমিন, একটা কার্বনে যাবে হাইড্রোজেন, অন্য কার্বনে যাবে ব্রোমিন। কোন কার্বনে কোনটা যাবে ম্যাটার করছে না, কারণ দুটোই পুরোটাই সিমেট্রিক্যাল অ্যালকিন। সিমেট্রিক্যাল অ্যালকিন হওয়ার জন্য ম্যাটার করছে না, যে কোনো কার্বনে হাইড্রোজেন যেতে পারে, যে কোনো কার্বনে ব্রোমিন যেতে পারে, কারণ দেখতেই পাচ্ছি অ্যালকিনটা সিমেট্রিক্যাল। অ্যালকিনের ডাবল বন্ডে দুই দিকে সেম সেম গ্রুপ আছে, তাহলে ডাবল বন্ডে দুই দিকে সেম সেম গ্রুপ আছে, অ্যালকিনটা সিমেট্রিক্যাল। তাই যে কোনো কার্বনে যে কোনোটা যেতে পারে, যে কোনো কার্বনে হাইড্রোজেন, যে কোনো কার্বনে ব্রোমিন যেতে পারে, কারণ এটা সিমেট্রিক্যাল অ্যালকিন ছিল। তাই একমাত্র একটাই প্রোডাক্ট পেয়েছি, এখানে মার্কনিকফ রুল কিন্তু অ্যাপ্লিকেবল হয়নি। মার্কনিকফ রুল অ্যাপ্লিকেবল হবে যখন আনসিমেট্রিক্যাল অ্যালকিন হবে, কোন কার্বনে হাইড্রোজেনটা যাবে আর কোন কার্বনে ব্রোমিনটা যাবে, এটা যেমন কনফিউশন তৈরি হবে। তো তখন মার্কনিকফ রুল অ্যাপ্লিকেবল হবে। দেখতেই পাচ্ছি এটা এক্সাম্পল নাম্বার এ ধরলাম, এক্সাম্পল বি তে আসি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটাতে হাইড্রোজেন গেছে, সেখানে নাম্বারিং যদি করে দিই আমরা, এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এখানে 3 নাম্বার দিলাম, এখানে 4 নাম্বার দিলাম। তো দেখতে পাচ্ছি 2 নাম্বার কার্বনে ব্রোমিনটা গেছে, 1 2 3 4। 2 নাম্বার কার্বনে দেখো ব্রোমিন গেছে, 2 নাম্বার কার্বনে একটা ব্রোমিন গেছে, আর 3 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা গেছে। তাহলে CH3 CH2 CHBr CH3 CH3 CH2
CHBr CH3 এটা তৈরি হয়েছে। 2 নম্বরে গেছে ব্রোমিন, 3 নম্বরে গেছে হাইড্রোজেন। উল্টোটাও হতে পারতো, কিছু যায় আসে না, উল্টোটাও হতে পারতো, দ্যাট ইজ 3 নম্বরে গেছে হচ্ছে তোমার ব্রোমিন আর 2 নম্বরে গেছে হাইড্রোজেন, এটাও হতে পারতো, একই প্রোডাক্টই পেতাম। তার মানে এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না, মার্কোনিকভ রুল অ্যাপ্লিকেবল হচ্ছে না। মার্কোনিকভ রুলটা কি? আনসিমেট্রিক্যাল অ্যালকিন যদি হয়, মানে ডাবল বন্ডের দুই দিকে ডিফারেন্ট গ্রুপ আছে, ডাবল বন্ডের দুই দিকে সেম গ্রুপ নেই, ডাবল বন্ডের দুই দিকে ডিফারেন্ট গ্রুপ আছে, দেখতেই পাচ্ছি আনসিমেট্রিক্যাল অ্যালকিন, তখন HBr দিয়েছি। তাহলে রুলটা কি আমাদের? আনসিমেট্রিক্যাল অ্যালকিন ধরলাম এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। রুলটা হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে হাইড্রোজেনটা অ্যাড হবে, যে কার্বনে ব্রোমিন হাইড্রোজেন কম ওইখানে ব্রোমিনটা যাবে। মানে এখনো ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড এখনো ভাঙবে, কিন্তু ডাবল বন্ড ভেঙে যে কার্বনে হাইড্রোজেন বেশি ওইখানে হাইড্রোজেন যাবে, যে কার্বনে হাইড্রোজেন কম ওইখানে ব্রোমিন যাবে। এটা হচ্ছে মার্কোনিকভ রুল। সো দেখা যাক 1 নম্বর কার্বনে দুটো হাইড্রোজেন, ডাবল বন্ড তো এখানেও ভাঙবে, ডাবল বন্ড তো এখানেও ভাঙবে, 1 নম্বর কার্বনে দুটো হাইড্রোজেন, তাই ওখানেই 3 নম্বর হাইড্রোজেনটা যাবে এবং সেটাই মেজর প্রোডাক্ট। 1 নম্বর কার্বনে দেখতে পাচ্ছি, 1 নম্বর কার্বনে দেখতে পাচ্ছি হাইড্রোজেনটা গেছে, CH2 ছিল CH3 হয়ে গেছে, এটাই মেজর তৈরি হয়েছে। আর 2 নম্বর কার্বনে ব্রোমিন যাবে, 2 নম্বর কার্বনে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ব্রোমিন চলে গেছে। 1 নম্বরে গেছে হাইড্রোজেন, 2 নম্বরে গেছে ব্রোমিন এবং এটাই হয়েছে মেজর প্রোডাক্ট। 1 নম্বরে গেছে হাইড্রোজেন, 2 নম্বরে গেছে ব্রোমিন। HBr যেই অ্যাড করেছি, HBr অ্যাড করার সঙ্গে সঙ্গে HBr এর মাঝের বন্ড ব্রেক হয়ে গেছে, HBr এর বন্ড ব্রেক হয়ে গিয়ে 1 নম্বরে চলে গেছে হাইড্রোজেন, 2 নম্বরে চলে গেছে ব্রোমিন, এটাই মেজর। অন্যটাও তৈরি হয়েছে যেখানে উল্টোটা হয়েছে, বাট সেটা মাইনর তৈরি হয়েছে, অল্প তৈরি হয়েছে। উল্টোটা হয়েছে মানে 1 নম্বরে গেল ব্রোমিনটা যেখানে হাইড্রোজেন বেশি, আর 2 নম্বরে গেল হাইড্রোজেনটা যেখানে কিনা হাইড্রোজেন কম, এটা মাইনর তৈরি হয়েছে মার্কোনিকভ, যখন শুধুমাত্র HBr দিয়েছি। এখন HBr এর সঙ্গে যদি পারক্সাইড দিই, HBr এর সঙ্গে যদি পারক্সাইড দিই, তাহলে আগে যেটা মেজর হয়েছিল ওটা এখন মাইনর হয়ে যাবে, আর আগে যেটা মাইনর হয়েছিল ওটা এখন মেজর হয়ে যাবে যদি কেবলমাত্র পারক্সাইড অ্যাড করে দিই। সেখানেও দেখানো একই মলিকুল নেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বরে যাওয়ার কথা ছিল হাইড্রোজেন, কিন্তু পারক্সাইড আছে তাই 1 নম্বরে যাবে ব্রোমিন, আর 2 নম্বরে যাওয়ার কথা ছিল ব্রোমিনের, কিন্তু পারক্সাইডের প্রেজেন্সে 2 নম্বরে যাবে হাইড্রোজেন। উল্টো হয়ে যাচ্ছে এবং সেটাই মেজর প্রোডাক্ট হচ্ছে। অর্থাৎ যেটা কিনা মাইনর ছিল, যেটা কিনা মাইনর ছিল নরমাল অবস্থায় পারক্সাইড ছাড়া, যেটা কিনা মাইনর ছিল পারক্সাইডের প্রেজেন্সে, ওটাই এখন হয়ে গেছে মেজর প্রোডাক্ট। যেখানে কিনা 1 নম্বর কার্বনে ব্রোমিনটা গেল আর 2 নম্বর কার্বনে হাইড্রোজেনটা গেল, 1 নম্বরে ব্রোমিনটা গেল আর 2 নম্বর কার্বনে হাইড্রোজেনটা গেল, এটাই হয়ে গেল এখন মেজর মেন প্রোডাক্ট অ্যান্টি মার্কোনিকভ। তাহলে প্রথমটা হচ্ছে মার্কোনিকভের রুল মেনে হলো যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন যাবে। পরেরটা অ্যান্টি মার্কোনিকভ, ঠিক মার্কোনিকভের উল্টো হলো। কখন হলো? যখন পারক্সাইডের প্রেজেন্স আছে, খালি HBr নেই, HBr এর সঙ্গে পারক্সাইডেরও প্রেজেন্স আছে, তখন এক্স্যাক্টলি উল্টো হয়ে গেল। ক্লিয়ার? মাথায় ঢুকেছে তাহলে? বেশ, এবারে চলে আসবো আমরা মেকানিজমে। মার্কোনিকভ কেমন করে হয়, অ্যান্টি মার্কোনিকভ কেমন করে হয়, তার মেকানিজমটা জেনে নেওয়া খুব জরুরি। সেখানে মেকানিজমটা হচ্ছে বেসিক্যালি, মেকানিজম যেটা আসবে, মেকানিজম হচ্ছে বেসিক্যালি এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় অ্যাজ ইন্টারমিডিয়েট এবং এই মেকানিজমটাকে বলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নামগুলো খুব জরুরি কারণ অপশনে দিয়ে দেবে যে কোন মেকানিজমের মাধ্যমে হলো। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এই মেকানিজমটা এখানে হয়েছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ওকে, তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কেমন করে হচ্ছে আমরা দেখছি একবার। তো আমরা নিলাম হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এই অ্যালকিনটাই আমরা নিয়েছি 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। সঙ্গে নিয়েছি হচ্ছে HBr। HBr এর ব্রোমিনটা কেমন? HBr এর ব্রোমিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক, ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক। ও কি করে? ও বন্ড পেয়ার গুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, সমস্ত বন্ড পেয়ার গুলোকে মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে নিজের দিকে আকর্ষণ করে, কারণ ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ যে কেউ এই কাজটা করবে, যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমই এই কাজটা করবে। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলো মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে বন্ড পেয়ারকে অ্যাট্রাক্ট করবে, তার জন্য একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে ব্রোমিনের উপরে। হাইড্রোজেনটার উপরে একটা পার্শিয়াল প্লাস চার্জ আসবে, কারণ ও হচ্ছে ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ বন্ড পেয়ার গুলো ব্রোমিনের দিকে চলে যাচ্ছে তাই ও ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। এরকম ইলেকট্রন ডিফিসিয়েন্স কাউকে বলা হয় ইলেকট্রোফিলিক। তাই হাইড্রোজেনটা হয়ে গেল ইলেকট্রোফিলিক কারণ ও ইলেকট্রন ডিফিসিয়েন্ট, ওর কাছে ইলেকট্রন নেই, ওর ইলেকট্রনকে ব্রোমিন নিজের দিকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে কারণ ও ইলেকট্রোনেগেটিভ, মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে। তাই ইলেকট্রোনেগেটিভ ব্রোমিনটা মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে এবং বন্ড পেয়ারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, হাইড্রোজেন হয়ে যাচ্ছে ইলেকট্রন ডিফিসিয়েন্ট। এরকম ইলেকট্রন ডিফিসিয়েন্ট হাইড্রোজেনকে আমরা বলে থাকি ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক। অন্যদিকে এখানে পাই বন্ডটাতে আবার প্রচুর ইলেকট্রন আছে, এটা ইলেকট্রন রিচ।
তাহলে পাই বন্ড হচ্ছে ইলেকট্রন রিচ, হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন ডিফিশিয়েন্ট, ওটা কিনা ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রন রিচ থেকে পাই বন্ডটা এই হাইড্রোজেনের দিকে ফ্লো করে যাবে, কারণ রিচ থেকে ডেফিসিয়েন্সির দিকে যে কোনো ন্যাচারাল সাবস্টেন্সের ফ্লো হয়। সো রিচ হাইড্রোজেন, রিচ হচ্ছে তোমার ইলেকট্রন, ইলেকট্রন রিচ হচ্ছে পাই বন্ড, ডাবল বন্ড অ্যালকিন, সেখান থেকে ইলেকট্রন ডিফিশিয়েন্ট হচ্ছে হাইড্রোজেন, যেটা কিনা ইলেকট্রোফাইল। তাই পাই বন্ডের সঙ্গে কে জয়েন করলো? ইলেকট্রোফাইল জয়েন করলো, তাই নাম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। পাই বন্ডের সঙ্গে জয়েন করলো ইলেকট্রোফাইলটা, ইলেকট্রোফাইলটাকে হাইড্রোজেনটা, যার কাছে কিনা ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে। তার মানে হাইড্রোজেন যার কাছে ডেফিসিয়েন্সি আছে, পাই বন্ড অ্যালকিনের পাই বন্ড তার সঙ্গেই জয়েন করছে প্রথমে, তাই এটাকে বলছি ইলেকট্রোফিলিক অ্যাডিশনের রিঅ্যাকশন। যেই পাই বন্ডটা এখানে জয়েন করলো সঙ্গে সঙ্গে বিআর মাইনাসটা বেরিয়ে চলে গেল, যে বেরিয়ে যায় তাকে বলে লিভিং গ্রুপ। সো বিআর মাইনাস বেরিয়ে চলে গেল, এমনিতেই পার্শিয়াল মাইনাসটা নিয়ে বসেছিল, এখন কমপ্লিট অ্যানায়ন হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে প্রথম স্টেপে কি রিঅ্যাকশন হলো? প্রথম স্টেপে CH3 CH, এই পাই বন্ডের সঙ্গে হাইড্রোজেনটা কোনোভাবে জুড়ে রয়ে গেল, এই পাই বন্ডের সঙ্গে হাইড্রোজেনটা মানে H প্লাসটা কোনোভাবে জুড়ে রয়ে গেল, বিআর মাইনাস বেরিয়ে গেছে, তাই মাইনার বিআর মাইনাস করে দিলাম, বিআর মাইনাস বেরিয়ে চলে গেছে। আর পাই বন্ডের সঙ্গে হাইড্রোজেনটা এই গাছের ডাল ধরে কোন রকম এরকম ঝুলে দাঁড়িয়ে আছে, এটাকে বলে পাই কমপ্লেক্স। এটা একটা আনস্টেবল কমপ্লেক্স, পাই কমপ্লেক্স, এটা খুবই আনস্টেবল, কারণ পাই বন্ডটাকে ধরে হাইড্রোজেনটা H প্লাসটা কতক্ষণ ঝুলে থাকবে। সো H প্লাসের কাছে এখন দুটো অপশন আছে, H প্লাসটা 1 নাম্বার কার্বনের দিকে শিফট হয়ে যেতে পারে, তাহলে 2 নম্বরে একটা প্লাস চার্জ আসবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। H প্লাসটা অপশন দুটো দেখে নাও, H প্লাস এখন এইদিকে শিফট হয়ে যেতে পারে অথবা এইদিকে শিফট হয়ে যেতে পারে। H প্লাস যদি 1 নম্বরে শিফট হয় তাহলে 2 নম্বরে প্লাস চার্জ আসবে, H প্লাস যদি 2 নম্বরে শিফট হয় তাহলে 1 নম্বরে প্লাস চার্জ আসবে। মানে H প্লাস যদি 1 নম্বরে শিফট হয় 2 নম্বরে প্লাস চার্জ জেনারেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 2 নম্বরে প্লাস চার্জ জেনারেট হয়ে যাবে, পাই বন্ডটাকে নিয়ে H প্লাস 1 নম্বরে শিফট হয়ে গেল। আর যদি H প্লাস 2 নম্বরে শিফট হয় তাহলে তখন 1 নম্বরে প্লাস চার্জ জেনারেট হয়ে যাবে, পাই বন্ডটাকে নিয়ে H প্লাস 2 নম্বরে শিফট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে 1 নম্বরে প্লাস চার্জ জেনারেট হবে, দুটোই হতে পারে এখানে। সো দুটো অপশনকে নিয়ে আমাদের ভাবতে হবে। সেখানে ধরছি H প্লাস 1 নম্বরে শিফট হয়ে গেল, C1 এ H প্লাস শিফট হয়ে গেল, CH3 CH এইদিকে H প্লাস শিফট হয়ে গেছে। কেমন করে শিফট হয়েছে ভালো করে একবার দেখবে, এইখানে যে পাই বন্ডটা ছিল, এইখানে যে পাই বন্ডটা ছিল ওই পাই বন্ডটাই এখন সিগমা বন্ড হয়ে এদিকে শিফট হয়ে গেছে, ভালো করে বুঝে নাও। ওইখানে যে পাই বন্ডটা ছিল যার সঙ্গে H প্লাস কিনা ঝুলেছিল, যে পাই বন্ডটাকে ধরে H প্লাসটা ঝুলেছিল, ওই পাই বন্ডটাই বেসিক্যালি এইখানে শিফট হয়ে গেছে সিগমা বন্ড হয়ে, যে পাই বন্ডটা ছিল ওটাই সিগমা বন্ড হয়ে কার্বনটার কাছে শিফট হয়ে গেছে। তাহলে অবশ্যই এই কার্বনে প্লাস চার্জ চলে আসবে, তাই না? তাহলে নিয়ে আসে এই কার্বনে প্লাস চার্জ, তাহলে এই কার্বনে চলে এলো প্লাস চার্জ, কারণ পাই বন্ডটা শিফট হয়ে গেছে, তো প্লাস চার্জ চলে এসেছে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, 2 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। অন্যটা কি হতে পারতো? অন্যটা এরকম হতে পারতো যে C2 কার্বনে হাইড্রোজেনটা শিফট হলো, হাইড্রোজেনটা যদি C2 কার্বনে শিফট হয় তাহলে C1 এ গিয়ে কার্বোক্যাটায়ন আসবে, হাইড্রোজেনটা এখন C2 তে শিফট হয়ে গেছে, C1 এ এসছে প্লাস চার্জ। মানে এখানেও কি হলো ব্যাপারটা? এখানেও ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে, এই পাই বন্ডটা এখন এই দিকে শিফট হয়ে গেছে, পাই বন্ডটা এখন সিগমা বন্ড হয়ে এই দিকের কার্বনে শিফট হয়ে গেছে, পাই বন্ডটা এখন সিগমা বন্ড হয়ে এই দিকের কার্বনে শিফট হয়ে গেছে, তাই এখন ওই দিকের 1 নম্বর কার্বনে চলে এসেছে প্লাস চার্জ, এবং এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন কার্বোক্যাটায়নের মধ্যে কে বেশি স্টেবল তোমরা নিজেরাই বলো। কার্বোক্যাটায়নদের মধ্যে আমরা জানি স্টেবল হচ্ছে 2 ডিগ্রি বেশি স্টেবল 1 ডিগ্রি থেকে, কার্বোক্যাটায়নদের মধ্যে হচ্ছে 3 ডিগ্রি সবথেকে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। সো কার্বোক্যাটায়নদের মধ্যে 2 ডিগ্রি বেশি স্টেবল, তারপরে 1 ডিগ্রি, তাহলে এই কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, তাহলে যেটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন সেটাই বেশি বেশি তৈরি হবে, তার মানে এই কার্বোক্যাটায়নটা মেজর, কার্বোক্যাটায়নটাই মেজর হয়ে গেছে। এই কার্বোক্যাটায়নটা লেস স্টেবল, কার্বোক্যাটায়নটাই লেস স্টেবল, তাই এই কার্বোক্যাটায়নটা মাইনার, এই কার্বোক্যাটায়নটাই কম তৈরি হচ্ছে, কারণ লেস স্টেবল 1 ডিগ্রি, ওটা মোর স্টেবল 2 ডিগ্রি, তার জন্য ওটা বেশি তৈরি হচ্ছে। এবারে একটা বিআর মাইনাস ছিল না, বিআর মাইনাসটা যেটা বেরিয়ে গেছিল, বিআর মাইনাসটা এখন আমার এই প্লাস চার্জে জয়েন করে গেল, তাহলে আমরা মেজারটা পেয়ে গেলাম। কারণ মেজারটা কেন পেলাম? কারণ মোর স্টেবল কার্বোক্যাটায়নটা তো এমনি মেজার, তাহলে সেখান থেকে যদি বিআর মাইনাস জয়েন করে যে প্রোডাক্টটা পাবো সেটা তো অবশ্যই মেজার হবে। মেজর কার্বোক্যাটায়ন থেকে মোর স্টেবল মেজর কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্ট পাবো বিআর মাইনাস জয়েন করার পরে সেটা তো অবশ্যই মেজর হবে। অন্যদিকে এইখানে যদি এখন বিআর মাইনাস জয়েন করে, বিআর মাইনাস যদি এইখানে 1 নাম্বারটাতে জয়েন করতে চাই, এই বিআর মাইনাস 1 নাম্বারটাতে জয়েন করতে চাইলো, 1 নাম্বার কার্বোক্যাটায়নটাই লেস স্টেবল, ওটা মাইনারই তৈরি হয়েছে, তাহলে বিআর মাইনাস জয়েন করে যে প্রোডাক্ট হবে সেটাও মাইনারই হবে।
বিআর মাইনাস জয়েন করলেও যে প্রোডাক্ট তৈরি হবে সেটাও মাইনার প্রোডাক্টই তৈরি হবে, কারণ কার্বোক্যাটায়নটাই তো মাইনার তৈরি হয়েছে, তাহলে প্রোডাক্টটাও মাইনার হবে, তাই না? তাহলে ক্লিয়ারলি আমরা দেখতে পেলাম একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট মাঝখানে তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা হচ্ছে, যে কারণে যেখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেইটা মেজর হয়েছে, যেখানে লেস স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেটা মাইনার হয়েছে। আশা করছি এখান থেকে তোমার মার্কনি অফের টোটাল মেকানিজমটা ক্লিয়ার হলো, এবং ক্লিয়ার হয়ে গেল কেন যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানেই হাইড্রোজেনটা যাচ্ছে, যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে ব্রোমিনটা যাচ্ছে, এবং সেটাই মেজর হচ্ছে, অন্যটা মাইনার প্রোডাক্ট হচ্ছে। এখন আমরা দেখে নেবো অ্যান্টি মার্কনি অফে ঠিক উল্টোটা কেন হয়, অর্থাৎ অ্যান্টি মার্কনি অফে কিন্তু এইটা এখন মাইনার যেটা ছিল এইটা এখন মেজর হয়ে যাবে, অ্যান্টি মার্কনি অফে এখন এইটা মেজর হয়ে যাবে। কেমন করে হবে? এখানে থেকে তাহলে কার্বোক্যাটায়ন হয়ে হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না, একই মেকানিজম হলে তো কখনোই হতো না। তার মানে এখানে নিশ্চয়ই মেকানিজমটাই অন্যরকম কিছু হচ্ছে, যে মেকানিজমের জন্য এখানে কিন্তু যেটা মাইনার হচ্ছে এতক্ষণ ওটাই মেজর হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে না, এখানে কিন্তু H+ ইলেকট্রোফাইল পাই বন্ডে জয়েন করছে না, এখানে ফ্রি রেডিক্যালের থ্রু দিয়ে রিঅ্যাকশন হচ্ছে, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন হচ্ছে। তাহলে ইলেকট্রোফাইল অ্যাডিশন হলে কার্বোক্যাটায়ন হয় ইন্টারমিডিয়েট, তখন ওটা হয় মেজর, আর ফ্রি রেডিক্যালের থ্রু দিয়ে রিঅ্যাকশন হলে তখন ফ্রি রেডিক্যাল হয় ইন্টারমিডিয়েট, তখন এটা হয়ে যায় মেজর। তার মানে মেকানিজম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই মেজর মাইনার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখবো এখন অ্যান্টি মার্কনিক অফে তাহলে মেজরটাকে, যেহেতু পারক্সাইড দিলে তবে গিয়ে অ্যান্টি মার্কনিক অফ ফ্লুইডটা দেখতে পাওয়া যায়, তাই এটাকে খারাস পারক্সাইড এফেক্ট অনেক সময় বলা হয়ে থাকে। তো এখানে পারক্সাইড মানে হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই অ্যাড করলে হবে না, অর্গানিক পারক্সাইড অ্যাড করতে হবে, যেমন বেনজয়েল পারক্সাইড, সেটা হচ্ছে বেনজয়েল পারক্সাইডের স্ট্রাকচার, অর্গানিক পারক্সাইড বেনজয়েল পারক্সাইড। এই বেনজয়েল পারক্সাইডে এই ও বন্ডটা প্রথমে ভেঙে যায়, হোমোলাইসিস, ইকুয়ালি ভেঙে গেল। যদি ভেঙে যায় তাহলে দুদিকের পার্ট আলাদা হয়ে যায়, এদিকের পার্টটা আলাদা হয়ে যায়, এদিকের পার্টটা আলাদা হয়ে যায়, দুটো ফ্রি রেডিক্যাল তৈরি হয়, মাঝখান থেকে বন্ডটা ভেঙে গেছে, দুদিকের পার্ট ক্লিয়ারলি আলাদা হয়ে গেছে, দুটো ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেছে। সো ফ্রি রেডিক্যাল গুলো কেমন তৈরি হয়? C6H5 সি ডাবল বন্ড ও ডট, এই একটা ফ্রি রেডিক্যাল, আবার এদিকেও একটা ও ডট সি ডাবল বন্ড ও C6H5, দুই দিকে দুটো ফ্রি রেডিক্যাল হয়ে আলাদা হয়ে গেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, মাঝখান থেকে বন্ডটা ব্রেক করে গেছে। বেনজয়েল
সো এখান থেকে আমরা বুঝতে পারলাম রিঅ্যাকশনটা তাহলে কেমন করে হচ্ছে। রিঅ্যাকশনটা কেমন করে হচ্ছে একবার পুরোটা দেখে নিই। ছিল হচ্ছে বেনজয়েল পারঅক্সাইড, বেনজয়েল পারঅক্সাইডের পারক্সো বন্ডটা ব্রেক হয়ে গেছে, দিয়ে ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। এই যে ফ্রি রেডিক্যাল গুলো তৈরি হলো, এই ফ্রি রেডিক্যাল গুলো থেকে আবার কার্বন ডাই অক্সাইড পোরশনটা বেরিয়ে গেছে, দিয়ে আবার C6H5 ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এবার এই যে C6H5 ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এই C6H5 ফ্রি রেডিক্যাল আবার HBr থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিল, ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করলো। তাহলে আলটিমেটলি তৈরি হলো কিন্তু ব্রোমিন ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল কিন্তু তৈরি হলো। সো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি বেনজয়েল ফ্রি রেডিক্যাল ছিল, বেনজয়েল ফ্রি রেডিক্যালের এই বন্ডটা ব্রেক হয়ে গেছে, এই বন্ডটা ব্রেক হয়ে গিয়ে এই দিকের পোরশন আলাদা হয়ে গেছে, যে দুটো ফ্রি রেডিক্যাল তৈরি করেছে। ওই ফ্রি রেডিক্যাল গুলো থেকে CO2 পোরশনটা আবার বেরিয়ে গেছে, দিয়ে এইখানে ফ্রি রেডিক্যালটা জেনারেট করে গেছে। এবার এইখানে যে C6H5 ফ্রি রেডিক্যালটা তৈরি হলো, সেটা আবার HBr থেকে হাইড্রোজেনটাকে নিয়ে নিল, দিয়ে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করলো। C6H6 হয়ে গেল আর ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করলো। এবারে এই ব্রোমিন ফ্রি রেডিক্যালের কাছে দুটো অপশন আছে। ব্রোমিন ফ্রি রেডিক্যালটা 1 নম্বরে জয়েন হতে পারে, তাহলে 2 নম্বরে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, অথবা ব্রোমিন ফ্রি রেডিক্যালটা চাইলে 2 নম্বরেও জয়েন হতে পারে, 2 নম্বরেও জয়েন হতে পারে, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরের ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ব্রোমিন ফ্রি রেডিক্যাল 1 এ জয়েন হলে 2 তে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল 2 তে জয়েন হলে 1 এ একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। সো দেখা যাক দুটোই আমরা করে দেখে নিই কোনটায় কি হচ্ছে। ব্রোমিন ফ্রি রেডিক্যাল ধরলাম 1 নম্বরে জয়েন করলো, 1 নম্বরে জয়েন করলে তাহলে 2 তে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ব্রোমিন ফ্রি রেডিক্যাল 1 নম্বরে জয়েন করলো, তাহলে 2 নম্বরে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল, এটা একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আবার ব্রোমিন ফ্রি রেডিক্যাল যদি 2 নম্বরে জয়েন করে তাহলে 1 এ একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ব্রোমিন ফ্রি রেডিক্যাল 2 নম্বরটাতে জয়েন করে গেল এবং তাতে 1 নম্বরে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল। এখন এটা একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আবার কোশ্চেন আসছে কোনটা বেশি স্টেবল। ফ্রি রেডিক্যালদের মধ্যে আমরা জানি কার্বোক্যাটায়নের মতনই ব্যাপার স্যাপার, কার্বোক্যাটায়নের মতনই ব্যাপার স্যাপার, মানে 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে এখানে কি বেশি স্টেবল বলো? 3 ডিগ্রিটা তো নেই, 2 ডিগ্রিটাই বেশি স্টেবল। তার মানে এই ফ্রি রেডিক্যালটা কিন্তু মেজর ফ্রি রেডিক্যাল, কারণ এটা বেশি স্টেবল। এই ফ্রি রেডিক্যালটা কিন্তু মাইনর ফ্রি রেডিক্যাল, কারণ এটা কম স্টেবল। 2 নম্বর কার্বনে যখন ব্রোমিন অ্যাড হচ্ছে, 2 নম্বর কার্বনে যদি ব্রোমিন অ্যাড হয়, 1 নম্বরে যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে ওটা কম স্টেবল, তাই মাইনর। আর 1 নম্বরে যদি ব্রোমিন অ্যাড হয় তাহলে 2 নম্বরে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, ওটা মেজর, কারণ ওটা বেশি স্টেবল। ক্লিয়ার? তাহলে যেটা মেজর ওই ফ্রি রেডিক্যাল থেকে যে প্রোডাক্ট পাবো সেটাই মেজর প্রোডাক্ট হবে, যেটা মাইনর সেই ফ্রি রেডিক্যাল থেকে যে প্রোডাক্ট পাবো সেটাই মাইনর প্রোডাক্ট হবে। তাহলে দেখা যাক এখন কি হবে। এখন এই ফ্রি রেডিক্যালটার সঙ্গে আবার একটা HBr এর রিঅ্যাকশন হবে। এই ফ্রি রেডিক্যালটা H টাকে টেনে নেবে, H টাকে টেনে নেবে, Br টাকে আলাদা করে দেবে। H টাকে টেনে নিলে H টা 2 নম্বরে গিয়ে অ্যাড হলো, তাহলে মেজর থেকে যেটা পাবো সেটা তো মেজরই হবে। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইটা এখন মেজর, যেটা কিনা আগেরটাতে মাইনর ছিল, যেটা কিনা আগেরটাতে মাইনর ছিল। এখানেও আবার HBr এলো, HBr থেকে H টাকে আবার টেনে নেবে, ফ্রি রেডিক্যালটা ব্রোমিনটাকে আলাদা করে দেবে। H টা কোথায় অ্যাড হবে? H টা তো 1 নম্বরে 1 ডিগ্রিতে অ্যাড হবে, এটা মাইনর, কারণ ফ্রি রেডিক্যালটাই মাইনর, তাহলে সেখান থেকে যে তৈরি হবে সেও তো মাইনরই হবে। সো ক্লিয়ার হয়ে গেল, মেকানিজম আলাদা হওয়ার জন্য প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে। 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল মেজর, তাই H টা যদি 2 ডিগ্রিতে এসে জয়েন করে সেই প্রোডাক্টটা মেজর। 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল মাইনর, লেস স্টেবল, তাই H যদি 1 ডিগ্রিতে এসে জয়েন করে সেই প্রোডাক্টটা মাইনর। ক্লিয়ারলি আগের থেকে উল্টে গেছে। তার মানে এরকম করে পুরো মেকানিজমটা হলো, যেখানে মার্কনিকফ এবং অ্যান্টি মার্কনিকফের মাধ্যমে আমরা জানলাম যে অ্যালকিন থেকে কেমন করে হ্যালো অ্যালকেন তৈরি করতে হয়। অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন তৈরির টোটাল প্রসিডিউরটা জানলাম আমরা। এখানে হ্যালো অ্যালকেন তৈরি করার সমস্ত রিঅ্যাকশনস গুলোকে শেষ করলাম, হ্যালো অ্যালকেন প্রিপারেশনের রিঅ্যাকশনস গুলো শেষ করলাম। একটা দুটো খুচখাচ রিঅ্যাকশন আছে, সেগুলো আমরা এর পরের যে ক্লাসটা আসবে যেখানে কিনা হ্যালো অ্যারিন তৈরি করা শুরু করবে। হ্যালো অ্যালকেনের মেজর রিঅ্যাকশন শেষ, হ্যালো অ্যারিন তৈরি করা যেখানে শুরু করব, সেই হ্যালো অ্যারিন তৈরি করার আগে হ্যালো অ্যালকেনের একটা দুটো রিঅ্যাকশনস আছে, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, হুইজডিকার রিঅ্যাকশন, সেই একটা দুটো রিঅ্যাকশন করে নেব, করে নিয়ে আমরা হ্যালো অ্যারিনের প্রিপারেশনে ঢুকে যাব। আজকে ক্লাসে আমরা এখানে পুরোপুরি হ্যালো অ্যালকেন তৈরি করার ক্লাসটা শেষ করলাম, এখানে ক্লাসটা শেষ করব। পি ব্লকের ক্লাস পাশাপাশি চলছে, পি ব্লকের যে রেকর্ডেড ক্লাসগুলো আসছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। পি ব্লকের ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে, পি ব্লকের ক্লাস কিন্তু অলরেডি কিন্তু আসছে। পি ব্লকের ক্লাসগুলো তোমরা কিন্তু পাশাপাশি দেখতে শুরু করে দাও। পি ব্লকের লম্বা লম্বা চ্যাপ্টার এবং সেটার ক্লাসেস কিন্তু এখন থেকেই করতে শুরু করে দাও, যাতে পি ব্লকটা তোমরা এখন থেকেই সামলে নিতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। আচ্ছা, কিছু একটা কোয়েশ্চেন করছো তোমরা, দেখি।